হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? রাকিস ম্যাথ একাডেমির আজকের টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় 10.1 বৃত্ত অধ্যায়। আমরা প্রথমেই বেসিক কনসেপ্টগুলো একটু দেখার চেষ্টা করব, তারপরে সাজেশন ভিত্তিক এমসিকিউয়ে যত প্রকারের এমসিকিউ আছে সবগুলো সমাধান করার চেষ্টা করব। সো সবাই মনোযোগ দাও এবং বই খাতা নিয়ে লেখা শুরু করো। তাহলে আমরা যদি বৃত্তের মূল কনসেপ্টের মধ্যে যাই, তাহলে বৃত্ত কাকে বলা হয় মনে আছে? একটা সমতলের উপরে অবস্থিত, একই সমতল হতে হবে, আলাদা আলাদা হলে হবে না। একই সমতলের উপরে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত সকল বিন্দুর সেটকে আমরা কি বলি? সকল বিন্দুর সেটকে আমরা বৃত্ত বলে থাকি, তাই না? তাহলে এখন এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা কি বলি? নির্দিষ্ট বিন্দুটাকে আমরা কেন্দ্র বলি, কি বলি? আর এই যে বাইরের বক্ররেখাটা তৈরি হয় বিন্দুর সেটটাকে, এই বিন্দুর সেটটাকে বলা হয় কি? পরিধি। বিন্দুর সেটটাকে কি বলা হয়? পরিধি। এখন এই যে কেন্দ্র থেকে এই সবগুলো বিন্দুর কি ছিল? সমদূরবর্তী না? অর্থাৎ দূরত্ব সমান ছিল। তাহলে কেন্দ্র থেকে এই পরিধির দূরত্বটাকে আমরা কি বলে থাকি? ব্যাসার্ধ। কি বলে থাকি? ব্যাসার্ধ। ওকে, তারপরে যদি যাও, এই পরিধির উপরস্থ দুইটা বিন্দুর সংযোগ রেখাকে আমরা কি বলি? জ্যা বলি। আর একটা জ্যা বৃত্তকে, এই দেখো তো পরিধিকে কি দুইটা অংশে বিভক্ত করছে না? এই পাশে একটু আছে, আবার এই পাশে একটা আছে। তাহলে একটা জ্যা পরিধিকে সমান দুইটা চাপে বিভক্ত করবে। সমানও হতে পারে, অসমানও হতে পারে। যদি জ্যাটা ব্যাস হয় তাহলে সমান হবে দুইটা চাপ, কথা বুঝছো? আর যদি ব্যাস না হয়ে যে কোনো জ্যা হয় তাহলে সেটা কি করবে? পরিধিকে দুইটা চাপে বিভক্ত করবে। এই চাপটা কি অর্ধেকের থেকে বেশি না? পরিধির খণ্ডিত অংশকে আমরা বৃত্তচাপ বলি। তাহলে অর্ধেকের থেকে বড় চাপকে কি বলা হয়? অধিচাপ। কি চাপ? অধিচাপ। আর যদি তুমি অর্ধেকের সমান চাপ নাও তাহলে সেটাকে কি বলবা? উপচাপ। কি চাপ? উপচাপ। কথা বুঝে গেছে? তাহলে একটা জ্যা পরিধিকে কয়টা চাপে বিভক্ত করে? কয়টা চাপে? দুইটা চাপে বিভক্ত করে, মনে থাকবে? তাহলে এখন আমি যদি বলি ব্যাস কাকে বলে, কাকে বলে বলো? কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয়। যদি কোনো জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তখন সেই জ্যাটাকে আমরা কি বলি? ব্যাস বলি। এবং ব্যাসই হচ্ছে কি বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাসটা কি? বৃত্তের বৃহত্তম জ্যা। আর এই ব্যাসটা কার সমান বলো তো? এই ব্যাসটা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণের সমান। এটা আর এটা আর, তাহলে পুরাটার মানে কি? 2r এর সমান। ওকে, এটুকু কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখন তোমাকে যদি আমি বলি, মনোযোগ দিবা, আমি যদি তোমাকে বলি একটা বৃত্ত নিচ্ছি আমি, এই একটা বৃত্ত আছে, তোমাকে বলা হবে এই বৃত্তে একটি সরল রেখা বৃত্তকে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করে? একটা সরল রেখা একটা বৃত্তকে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারবে? দুইটা। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই দুইটা বিন্দুতে ছেদ করতে পারে, তাই কি না? আমি যদি তোমাকে বলি যে স্পর্শক কাকে বলে জানো? যখন কোনো সরল রেখা বৃত্তকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে, কয়টা মাত্র? একটি মাত্র বিন্দুতে ছেদ করে, তখন সেই বিন্দুটাকে রেখাটাকে বলা হয় কি? স্পর্শক। সেই রেখাটাকে কি বলা হয়? স্পর্শক। আর যখন একাধিক বিন্দুতে ছেদ করে তখন সেটাকে বলা হয় ছেদক। কি নাম? ছেদক। কথা মনে থাকবে? এখন আসো, এই যে স্পর্শক একটা মাত্র বিন্দুতে ছেদ করছে না, এটা অলওয়েজ মনে রাখবা, কেন্দ্র এবং এই স্পর্শ বিন্দুগামী রেখাটা এটার উপরে কি হবে? লম্ব হবে। কি হবে? লম্ব। ওকে, তাহলে একটা বৃত্তে কতগুলো স্পর্শক আঁকা যায়? অসংখ্য। কারণ বিন্দুর কতগুলো বিন্দু আছে বৃত্তে? অসংখ্য বিন্দু না? একটা বিন্দুতে কয়টা স্পর্শক আঁকতে পারবা? একটা বিন্দুতে একটা মাত্র স্পর্শক তুমি আঁকতে পারবা। কথা বুঝছো? আমি যদি এখন দুইটা বৃত্ত নেই, মনোযোগ দিবা, এরকম দুইটা বৃত্ত নিলাম,
দুইটা বৃত্ত যদি পরস্পরকে একটা বিন্দুতে স্পর্শ করে বা বহিস্থভাবে স্পর্শ করে, কিভাবে? বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে বলো তো এই দুইটার কয়টা সাধারণ স্পর্শক আঁকা যাবে? দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে এই দুইটা বৃত্তের কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে? আমি এইদিকে একটা তো দেয়া আছে, দুইটা বিন্দুর কমন বিন্দুকে আমি একটা স্পর্শক আঁকতে পারবা। আরেকটা স্পর্শক যাবে কোন দিক দিয়ে? এই পাশ দিয়ে যেতে পারে, পারে না? আরেকটা স্পর্শক যেতে পারে কোন দিক দিয়ে বলো? নিচে দিয়ে যেতে পারে না? পারে? তাহলে আরেকটা স্পর্শক যদি তুমি নাও তাহলে আরেকটা স্পর্শক কোন দিক দিয়ে যাবে বলো? আরেকটা স্পর্শক যাবে এই বিন্দু দিয়ে। তাহলে বলো তো যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে এই বৃত্তে কয়টা স্পর্শক থাকে সাধারণ? তিনটা। কয়টা? তিনটা সাধারণ স্পর্শক থাকবে। কথা বুঝছো কিনা? সাধারণ মানে কি? দুইটারই কমন। দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে দুইটা বৃত্তের কয়টা সাধারণ স্পর্শক থাকবে? তিনটা। মনে থাকবে? আমি যদি এখন নেই দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করে গেলে, কি করে গেলে? অর্থাৎ এরকমভাবে একটার ভেতরে আরেকটা আছে, তখন এই বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যাবে? কয়টা? এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক থাকবে দুইটা। কয়টা? দুইটা। মনে থাকবে? এই একটা এই পাশে স্পর্শক থাকবে, আরেকটা স্পর্শক কোন দিকে? নিচের দিকে। এই দুইটা হবে তাদের তখন কি? সাধারণ স্পর্শক। কথা ক্লিয়ার? কখন? যদি দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করে। এখন দুইটা বৃত্ত পরস্পরে ছেদ করে নাই, তাহলে তখন কয়টা স্পর্শক হইব বলো? এই একটা বৃত্ত আছে, আরেকটা বৃত্ত কোথায় আছে? এখানে। দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে নাই, ছেদও করে নাই, করছে? তাহলে এই দুইটা বৃত্তের কয়টা সাধারণ স্পর্শক আঁকা যায়? দেখো এই পাশে একটা, আমি যদি আবার নেই এই পাশে একটা, তারপরে কি হতে পারে? এই পাশ দিয়ে একটা হতে পারে। আরেকটা স্পর্শক হতে পারে কোন দিক দিয়ে বলো? আরেকটা স্পর্শক হতে পারে এই দিক দিয়ে, তাই না? তাহলে যখন দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করবে না তখন কয়টা স্পর্শক আঁকা যাবে সেখানে? কয়টা? চারটা। মনে থাকবে? এরকম ভাবে। ক্লিয়ার? আর কি কোনো স্পর্শক আঁকুন যায়? মনে থাকবে কিনা? তাহলে আমরা একটু জিনিসগুলোকে মেমোরাইজ করি। স্পর্শক কাকে বলে? স্পর্শক মানে কি? ছেদ করে যাবে, ওটা তো ছেদক হয়ে যাবে। একটা রেখা লম্বা ভাবে চলে যাবে কিন্তু ছোট আঁকা যাবে না। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি একটু খেয়াল করি আব্বু, এক নাম্বার স্পর্শক কাকে বলেছি? দুইটা রেখা কোনো বৃত্তকে, একটা রেখা কোনো বৃত্তকে একটা মাত্র বিন্দুতে ছেদ করলে তাকে আমরা স্পর্শক বলি না? আর যখন দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তখন সেখানে কয়টা সাধারণ স্পর্শক থাকে? তিনটা। যখন একটা আরেকটাকে ছেদ করে যায় বৃত্ত তখন সেখানে কয়টা সাধারণ স্পর্শক পাবা? দুইটা। আর যখন কি হবে? ছেদ করবে না তখন তাদের কয়টা সাধারণ স্পর্শক থাকবে? চারটা। মনে থাকবে? আমরা যদি আরো সামনের দিকে যাই, একটু মনোযোগ দাও। আমাদের এই একটা বৃত্ত দেয়া আছে, আমরা সবাই জানি বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। এই লজিকটাকে মনে রাখবা। এই পুরাটা যদি 10 হয় তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত? 5। এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত হবে? 5। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের 2 নাম্বার উপপাদ্য কি ছিল বলো?
বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে কি সমদূরবর্তী, লজিকগুলোকে মনে রাখবা। ওকে, তারপরে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি হয়? 360 ডিগ্রি কোণ তৈরি হয়। এবং আমরা পৃথিবীতে যত কোণ পরিমাপ করে থাকি তাদের পরিমাপ কত? 360। বাস্তবিকে 360, দেখবা ক্যামেরাতে একটা অপশন আছে 360 ডিগ্রি, আর এটাই যে কোনো জিনিস উঠাইলে কি ঘুরে ঘুরে সব কিছু দেখা যায়, তাই না? তাহলে সেটা 360 ডিগ্রি। তারপরে যদি যাও, মনোযোগ দাও, আমরা একটু এখন যা দরকার ছিল একটু হালকা জেনে গেছি, একটু ইয়া করে নিই, অঙ্কে চলে যাই। প্রথমে দেখো, বৃত্ত আঁকার সময় 1 নম্বর অঙ্কে চলে যাও। যে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুগুলো আঁকা হয় তাকে কি বলে? নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় কি? বৃত্তের কেন্দ্র, তাই না? আর বাইরের যে বক্ররেখাটা তাকে কি বলা হয়? পরিধি। জ্যা কাকে বলে? বৃত্তের অপরস্থ যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাকে, অথবা পরিধির তারপরে ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলে থাকি। তারপরে যাবা, নিচে তথ্যগুলো লক্ষ্য করো। বৃত্ত একটি গোলাকার আবদ্ধ বক্ররেখা, ঘটনা সত্য না মিথ্যা? সত্য। তারপরে যদি যাও, নিখুঁতভাবে বৃত্ত আঁকার জন্য কাটা কম্পাস ব্যবহার করা হয়, এটা কি না? নিখুঁতভাবে বৃত্ত অঙ্কনের জন্য পেন্সিল কম্পাস ব্যবহার করা হয়। কোনটা? পেন্সিল কম্পাস। কথা হচ্ছে কি না? তার মানে নিখুঁতভাবে বৃত্ত আঁকার জন্য কাটা কম্পাস না, কাটা কম্পাসে তো দাগই পড়বে না, পড়বে? তারপরে কি আছে? একটি নির্দিষ্ট বিন্দু বৃত্তের কেন্দ্র। তাহলে নির্দিষ্ট বিন্দুটাকে কি বলবা? বৃত্তের কেন্দ্র বলবা। তাহলে কোনটা কোনটা সঠিক? 1 আর 3। কথা ক্লিয়ার? আমি যদি পরেরটা যাই, জ্যা দ্বারা বৃত্তের বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে কি বলে? কি বলে? জ্যা দ্বারা এ একটা বৃত্ত আছে, এ একটা জ্যা আছে, তাহলে জ্যা দ্বারা বিভক্ত মানে কি? এদিকে একটা অংশ আছে, এই পাশে আরেকটা অংশ আছে। তাহলে একটা জ্যা বৃত্তকে কি দুইটা বৃত্তচাপে বিভক্ত করে না? তাহলে বিভক্ত অংশ, প্রত্যেক অংশকে কি বলা হয় বলো? বৃত্তচাপ। কি বলা হয়? বৃত্তচাপ। মনে থাকবে? বুঝতেছো কিনা? তারপরে কি আছে দেখো, বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে? যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাকে আমরা কি বলি? জ্যা বলি না? কি বলি? জ্যা। তারপরে যাও, এই বৃত্তে সিডি জ্যা দ্বারা সৃষ্ট চাপ নিচের কোনটি? সিডি জ্যা মানে কি? এইটাকে বুঝাচ্ছে না? এই সিডি চাপ দ্বারা দুইটা চাপ তৈরি হয়েছে। এই পাশের চাপটার নাম কি? সিএডি। আর এই পাশের এই চাপটার নাম কি? সিবিডি। তাহলে যেটা দেয়া থাকবে সেটা নিবা। কোনটা দেয়া আছে? সিবিডি দেয়া আছে। তার মানে সিডি জ্যা দ্বারা সৃষ্ট চাপ নিচের কোনটি? সিবিডি। কথা বুঝে গেছে? কোনটা? সিবিডি। ক্লিয়ার? আমি যদি পরের প্রশ্নে যাই, পাশের চিত্রে একটি বৃত্ত দেখানো আছে। এখন বলছে বৃত্তটির জ্যা পিকিউ, সত্য না মিথ্যা? তাহলে পিকিউ একটা জ্যা দেয়া আছে, পরিধির খণ্ডি দুইটা বিন্দুর সংযোগ রেখা। বৃত্তটির চাপ পি ওয়াই কিউ, তাহলে চাপ একটা দেয়া আছে পি ওয়াই কিউ মানে কি? এটা সত্য। আবার পি জেড কিউ মানে কি? এই পাশের এটাকে বোঝাচ্ছে, তাই না? আর একটা জ্যা দুইটা চাপে বিভক্ত করে, তাহলে কি এটাও সত্য, তাই কি না? তারপরে কি আছে? জ্যা দ্বারা বৃত্তটি 3টি অংশে বিভক্ত হয়, এটা কি সত্য? মিছা কথা। জ্যা কি করে? দুইটা অংশে বিভক্ত করে। তাহলে অ্যান্সার হবে কোনটা? 1 আর 2। কথা ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছো আব্বু সবাই? একটু মনোযোগ দাও। জারিন, মনোযোগ দাও। আমি যদি পরের প্রশ্নে যাই, বৃত্তের জ্যা কয়টি আছে এখানে? তাহলে এখানে কয়টা আছে? সিডি একটা জ্যা, এবি একটা জ্যা, আর ব্যাসে জ্যা ধরবে না? বৃত্তের বৃহত্তম জ্যারে কি বলা হয়? ব্যাস। তাহলে কি? এডি আর একটা জ্যা। তার মানে কয়টা জ্যা আছে এখানে?
তিনটি জে আছে। কয়টি? তিনটি জে। কথা ক্লিয়ার কিনা? আমরা যদি পরের প্রশ্নে যাই, এ বি জে এর একটি বৃত্তচাপ নিচে কোনটি বলো? এ বি জে এর একটি বৃত্তচাপ এ কিউ ডি, এ কিউ বি। এই পাশের চাপটা মানে কি? এটা মানে কি? এ কিউ বি। এই পাশের এটা মানে কি? এ পি বি। কোনটা আছে অপশনে? এ কিউ বি। তাহলে এটা কি হবে? এ কিউ বি। কথা ক্লিয়ার? বুঝতেছো সবাই? তারপরে দেখো, সিডি এর একটি বৃত্তচাপ কোনটি? সিকিউডি। কত? সিকিউডি এটা। তাহলে কোনটা? সিকিউডি হবে একটা বৃত্তচাপ। কথা ক্লিয়ার? এই কথা বলো না আব্বু। এরপর দেখো, বৃত্তের কেন্দ্রগামী কোন জ্যাকে কি বলে? ব্যাস বলে। কেন্দ্রগামী জ্যাকে আমরা বৃত্তের ব্যাস বলি। বৃত্তের ব্যাস ডি হলে ওই বৃত্তের ব্যাসার্ধ কোনটা? তাহলে ডি এর অর্ধেক হচ্ছে কি? ব্যাসার্ধ। তাহলে কি d/2 হবে ব্যাসার্ধ। কথা ক্লিয়ার? বৃত্তের ব্যাসের অর্ধেক কে? ব্যাসার্ধ না? তাহলে ব্যাস যদি ডি হয়, ব্যাসার্ধ কি হবে? d/2। আর ডি মানে কি জানা আছে? 2r। ডি মানে কি? ব্যাসার্ধের দ্বিগুণ 2r। 2.5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? 5। তাহলে ডি = কত? 2r। আর আর মানে কত দেয়া আছে? 2.5। তার মানে কি হবে? 5 একক হবে অ্যান্সার। কত? 5 একক। কথা বুঝে গেছে? আমি যদি পরের প্রশ্নে যাই, 4 সেন্টিমিটার ব্যাসের বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাস দেয়া আছে 4, তাহলে ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ না? তাহলে কত হবে? 2 সেন্টিমিটার। অর্ধেক করে দিবা, 4/2 মানে কত? 2। পরের লাইনে কি হবে? 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা? 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম জ্যা। আর বৃত্তের বৃহত্তম জ্যাটা কাকে বলা হয়? ব্যাস। তাহলে ব্যাস ডি = কত? 2r। আর 2r মানে কি? 8 হয়ে যাবে, 4 × 2 = 8। কথা বুঝছো কিনা? তাহলে ব্যাসের পরিবর্তে এই কথাটা ইউজ করতে পারে, বৃহত্তম জ্যা। কি? বৃহত্তম জ্যা। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যার দৈর্ঘ্য হবে কত? 8 সেন্টিমিটার। কথা ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, পরেরটা যাও। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলা হয়? পরিধি বলা হয়। কথা বুঝছো কিনা? সম্পূর্ণ দৈর্ঘ্য মানে কি? বক্ররেখাটার দৈর্ঘ্যকে আমরা কি বলি? পরিধি বলি। সত্য কথা। ব্যাসকে বৃদ্ধি করলে পরিধি বাড়ে। ব্যাসকে যত বৃদ্ধি করবা পরিধি কি? তত বাড়বে, তাই না? আমি যদি প্রত্যেক ব্যাস বৃত্তকে সমান 4 ভাগে ভাগ করে, মিছা কথা, প্রত্যেক ব্যাস বৃত্তকে সমান 2টা ভাগে বিভক্ত করে। কয়টা ভাগে? 2টা ভাগে ভাগ করে। ওকে, তাহলে অ্যান্সার হবে কোনটা? 1 আর 2। কোনটা? 1 আর 2। মনোযোগ দাও। ও আর সমান সমান কত দেয়া আছে? 2 সেন্টিমিটার। তাহলে এ বি এর দৈর্ঘ্য কত? একই বৃত্তের ব্যাসার্ধ সমান না? তাহলে ও আর মানে কি? কেন্দ্র থেকে পরিধির দূরত্ব মানে কি? এটা ব্যাসার্ধ। কি? ব্যাসার্ধ। তাহলে এ বি মানে কি? ব্যাস না? তাহলে ব্যাস কার দ্বিগুণ? ব্যাসার্ধের দ্বিগুণ। কারণ এটাও 2, এটাও 2, 2 আর 2 যোগ করলে কত হবে? 4 সেন্টিমিটার। কত? 4 সেন্টিমিটার। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, পরেরটায় দেখো, বৃত্তের বৃহত্তম জ্যা নিচের কোনটি? এ বি। বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা হবে? কেন্দ্রগামী জ্যাটাই হবে বৃহত্তম জ্যা। তারপরে যাও, বৃত্তের পরিধি নিচের কোনটি? পরিধি মানে কি? এই বক্ররেখাটা না? তাহলে এপি কিউ আর কিউ বি আর, হয় এদিক দিয়ে এদিকে যাবা অথবা এদিক থেকে কি এদিকে যাবা, যে কোনো একদিকে। তাহলে এপি কিউ বি আর, অ্যান্সার কোনটা? এটা। কথা বোঝা গেছে কিনা? একদিকে যাবা, হয় ঘড়ি কাঁটার দিকে ঘুরবা অথবা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবা, ঘুরে পরিধির উপরস্থ বিন্দুগুলোকে নিয়ে নিবা। কথা বুঝছো কিনা? একবার এ গেলা, বি গেলা, পি গেলা, কিউ গেলা, এরকম ভাবে যাওয়া যাবে না। বৃত্তের ক্ষেত্রে হয় ঘড়ি কাঁটার দিক বরাবর ঘুরবা অথবা বিপরীত দিকে ঘুরবা। কথা বোঝা গেছে কিনা?
যে বিন্দুগুলো আসবে সেটাই হবে কি তার পরিধি। তারপরে আছে কি বলো, ই এ বি এর মধ্যবিন্দু। তা দেখো তো, ও কি বৃত্তের কেন্দ্র না? এ বি ব্যাস ভিন্ন যে কোনো জ্যা, এই কোণটা 90 ডিগ্রি হলে কি হয়, কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যারে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে ইটা কার মধ্যবিন্দু? এ বি এর মধ্যবিন্দু। কার? এ বি এর। তাহলে এ বি এর মধ্যবিন্দু মানে কি, এই সমান সমান কি হবে, বি। আর এই কার সমান, এইটা হাফ অফ এ বি এর সমান, 2ab না, কার সমান, হাফ অফ এ বি এর সমান, পুরাটার অর্ধেক। তার মানে অ্যান্সার হবে কোনটা, 1 আর 2। কথা বুঝছো? কারণ আমাদের সবারই জানা আছে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা 90 ডিগ্রি, এই চিহ্ন মানেই 90 ডিগ্রি। তাহলে এটা ওইটা এ বি এর উপর লম্ব, তার মানে এই সমান সমান বি কার সমান, পুরাটার অর্ধেকের সমান না? আর পুরাটা মানে কি, এ বি বাই 2। কথা বুঝছো কি না? তারপরে তে কি রয়েছে, এম সমান সমান বি এম। এম মানে কোনটা বুঝে আব্বু, এখান থেকে এটা দূরত্ব, বি এম মানে কি এটা। তাহলে যদি কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রগামী রেখা এটার উপরে কি হয়, লম্ব হয়ে যায় না? কি হয়, লম্ব হয়। তাহলে এ বি কি হবে, ব্যাস ভিন্ন একটি জ্যা, সত্য, কেন্দ্র দিয়ে যায় না, গেছে। তারপরে যাবা ও এম লম্ব হবে কার উপর, এ বি এর উপর, এটাও সত্য। এম সমান সমান কি, ও এ, সত্য, মিছা কথা। কারণ ও এম মানে কি, বৃত্তের জ্যায়ের অর্ধেক, আর ও এ মানে কি, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে জ্যায়ের অর্ধেক আর বৃত্তের ব্যাসার্ধ সমান হতে পারে না, কারণ বৃহত্তম জ্যাটা হচ্ছে কি ব্যাস, আর সেটার অর্ধেক হচ্ছে ও এ। আর যত কেন্দ্র থেকে দূরে যাবা জ্যায়ের দৈর্ঘ্যগুলো কি তত কম হয় না? তাহলে বৃহত্তম জ্যা মানে ব্যাস, ব্যাসের অর্ধেক অবশ্যই বাকি সকল জ্যায়ের অর্ধেকের থেকে বড় হবে। কি হবে, অর্ধেকের থেকে বড় হবে। তাহলে সেই জন্য কি 3 নাম্বারটা রাইট না? রাইট কোনটা, 1 আর 2। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? তারপরে কি আছে দেখো, ও এম লম্ব কার উপর, এ বি এর উপর। কার উপর, এ বি এর উপর। তাহলে কোণ ও এম বি কত, যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব মানে কি 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এই কোণটা কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি। তারপরে কি আছে বলো, এম এ বি এর মধ্যবিন্দু হলে নিচের কোণটি সঠিক। এম কার মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু। তাহলে কোনটা সঠিক, আমরা এখান থেকে পাবো এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আবার এখান থেকে কি হবে, এইটুকু মানে যতটুকু, এইটুকু মানেও কি ততটুকু। তার মানে কি হবে, এম সমান সমান বি এম হয়ে যাবে, কারণ মধ্যবিন্দু মানে কি সমান 2 ভাগে ভাগ করা। কথা বুঝছো? তাহলে সেখান থেকে সুন্দর করে করবে। তাহলে এখানে দেখো নিচের কোণটি রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ কারে কয় মনে আছে? দুইটা কোণের সন্নিহিত কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, দুইটা সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হলে সেই কোণগুলোকে কি বলা হয়, রৈখিক যুগল কোণ। তাহলে এখানে খেয়াল করো তো, এটা এটার উপরে লম্ব আঁকছো না? তাহলে এই কোণ আর এই কোণটা কি সন্নিহিত কোণ, আর এই দুইটা কোণকে যোগ করলে কি 180 ডিগ্রি পাওয়া যায়? তাহলে এই দুইটা কোণ কি হবে, রৈখিক যুগল কোণ। তাহলে এই কোণটা মানে কি ও এম এ, এই পাশের এই কোণটা মানে কি ও এম বি। তাহলে অ্যান্সার হবে কোনটা, ও এম এ সমান সমান কি ও এম বি। কথা ক্লিয়ার? এবং দুইটা কোণের মানি কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে, কারণ মধ্যবিন্দুর লম্ব আঁকছো তুমি। তারপরে যাইবা ও কেন্দ্র, আর দেয়া আছে কোণ এ ও বি সমান সমান 100 ডিগ্রি। এ ও বি সমান সমান কত ডিগ্রি, 100 ডিগ্রি। তোমাকে এখন বলছে ও এ বি এর মান বের করতে, মানে এই কোণটার মান বের করতে। তাহলে আমরা জানি এই ত্রিভুজটা কি বলতো, ওটা বৃত্তের কেন্দ্র না? তাহলে কেন্দ্র যদি হয় তাহলে এইখান থেকে এটার ব্যাসার্ধ, এখান থেকে এটাও কি বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না?
কারণ দুইটা বাহু সমান পেয়েছো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের একটা বেসিক কনসেপ্ট ছিল কি, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। তার মানে কি এটা এক্স হলে এই পাশের এটাও কত হবে, এক্স। তাহলে এই তিনটা কোণের যোগফল কত, 180 না? তাহলে আমি যদি এক্স আর এক্স যোগ করি 2x সমান সমান কি হবে, 180 ডিগ্রি মাইনাস এই কোণ 100 ডিগ্রি। তিনটা কোণের যোগফল 180, তাহলে দুইটার যোগফল কি হবে, 180 থেকে একটাকে বাদ দিলেই। তাহলে পরের লাইনে কি হবে, অতএব এক্স ইকাল টু হবে 80 ডিগ্রি বাই কত 2 সমান সমান কি 40 ডিগ্রি। তার মানে কোণের মান কত ডিগ্রি, 40 ডিগ্রি। কথা বুঝা গেছে কিনা, সবাই বুঝেছো, বুঝছো কিনা? একটা ত্রিভুজের তিন কোণের যোগফল কত, 180 ডিগ্রি না? হ্যাঁ, তাহলে এখন দেখো এটা ওটা বৃত্তের কেন্দ্র, এই কোণটা দিয়েছে 100 ডিগ্রি, কত ডিগ্রি? এখন তোমাকে বলছে এই কোণটা বের করতে, তাহলে এই কোণ আর এই কোণটার যোগফল কত হবে, 180 থেকে 100 বাদ দিলে কি 80 ডিগ্রি না? কত ডিগ্রি? এখন এই ত্রিভুজ দুইটা কি, এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই বাহুটাও ব্যাসার্ধ, এটাও কি ব্যাসার্ধ। তাহলে এটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে কি হয়, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। কি হয়, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে এটা যতটুকু, এ পাশের এই কোণটাও ততটুকু। তাহলে আমি এক্স ধরে নিলাম। তাহলে 2x সমান সমান কত, 180 না? শুধু 80 না? 2x মানে কত, শুধু 80। আর x মানে কি হবে, 40 ডিগ্রি। কথা হবে 40 ডিগ্রি। কথা ক্লিয়ার? বুঝো না এই বিষয়টা, বুঝুন? তারপরে যান, পাই কোন ভাষার শব্দ, পাই কারে কয় মনে আছে? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে আমরা পাই বলি। সকল বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত সমান। তাহলে পাই একটা কি শব্দ, গ্রিক শব্দ। কি শব্দ, গ্রিক শব্দ। মনে থাকবে, পাই কি শব্দ, গ্রিক শব্দ। কথা ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, এই যে এটা আসবে 100%, এই এটা আসবে 100%, এই টাইপের একটা। মনোযোগ দাও সবাই, বোর্ডে তাকাও। ও এ সমান সমান 5 সেন্টিমিটার, তার মানে এইটা 5 সেন্টিমিটার দেওয়া আছে এই ত্রিভুজটার। আবার ওডি সমান সমান কত, 3 সেন্টিমিটার। এ বি এর মান বের করতে বলছে। তাহলে এখন দেখো এ বি মানে কি, এই পুরাটার দৈর্ঘ্য না? তাহলে দেখো এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এই সমকোণী ত্রিভুজের আমরা দেখেছিলাম এর আগের দিন, সকল সমকোণী ত্রিভুজ কার উপপাদ্য মেনে চলে, পিথাগোরাসের উপপাদ্য। কার? আর পিথাগোরাসের উপপাদ্য কি ছিল, অতিভুজ স্কয়ার সমান সমান কি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই না? তাহলে এখান থেকে যদি তুমি কার মান বের করতে চাও, ভূমি, তাহলে ভূমি সমান সমান কি হবে, রুট আবার স্কয়ারটা উঠে যাবে, অতিভুজ স্কয়ার মাইনাস কি, মাইনাস লম্ব স্কয়ার হবে। হবে কি না? তুমি যদি লম্ব বের করতে চাও, লম্ব সমান সমান কি হবে, রুট আবার অতিভুজ স্কয়ার মাইনাস কি, ভূমি স্কয়ার। মনে থাকবে? তাহলে এখন এখানে খেয়াল করো, এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিট কোণটাকে বাহুটাকে কি বলা হয়, অতিভুজ না? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটার নামই কি, অতিভুজ, যেটা সমকোণের উল্টা দিকে অবস্থান করবে। কোন দিকে? সমকোণের উল্টা দিকে। আর বাকি যে কোনোটাকে তুমি ভূমি আর লম্ব ধরতে পারো। তাহলে এখানে দেখো তো কি দেয়া আছে, এই অতিভুজ দেয়া আছে 5, লম্ব দেয়া আছে 3, ভূমি জানা নাই, আছে? তাহলে ভূমি সমান সমান কি, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার করলে কত হয়, 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে কত, রুট আবার 4 16, আর 16কে রুট করলে কত আসে, 4। তার মানে তুমি পেয়েছো এডি এর মান 4, আর তোমাকে বের করতে কইছে কার মান, এ বি এর মান না? তাহলে কেন্দ্র থেকে এটার উপরে অঙ্কিত লম্ব জ্যাকি কি করে, সমদ্বিখণ্ডিত করে না? এদিকে 4 আছে, তার মানে এদিকে কত হবে, 4। পুরাটার দৈর্ঘ্য কত হবে, 8 সেন্টিমিটার। কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। বুঝছো কত সেন্টিমিটার হবে, 8 সেন্টিমিটার। ক্লিয়ার? এখন বাকি সব ম্যাথে কিন্তু এটা বারবার আসবে। এবি বৃত্তের ব্যাস, সিডি ব্যাস ভিন্ন কোনো জ্যা হলে নিচের কোনটি সঠিক? ব্যাস কার থেকে বড়, কেন্দ্রগামী জ্যা, বাকি সব জ্যার থেকে কি বড় না? তাহলে এবিটা ব্যাস মানে কি, কেন্দ্রগামী জ্যা। তাহলে সিডির থেকে কি হবে,
বড় হবে, তাহলে এবি ইজ গ্রেটার দেন কি সিডি। কথা বুঝছো? এবি ইজ গ্রেটার দেন কি সিডি। বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয়? বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয়? পরিধি বলা হয়। তারপরে যাবা, আমরা যদি পরেরটা যাই, একটি জ্যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে? কয়টি চাপে বিভক্ত করে? দুইটি চাপে বিভক্ত করে। তারপরে যদি যাও, দেখো কতবার আসছে বোর্ডে। তারপরে যদি যাও, কোন বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু বৃত্তটির কি হবে? কেন্দ্র। কালকে উপপাদ্য প্রমাণ করছি, তাই না? তাহলে কি হবে? দুইটা জ্যা যখন পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, কেবলমাত্র তখনই সমদ্বিখণ্ডিত করতে পারবে যখন এই ছেদবিন্দুটা বৃত্তের কেন্দ্র হবে, তখনই সমদ্বিখণ্ডিত হবে, আদারওয়াইজ সমদ্বিখণ্ডিত হবে না। তার মানে কি? তখন সেটার নাম হবে কেন্দ্র। তারপরে যদি যাও, একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারবো? কয়টা বিন্দুতে ছেদ করে? দুইটা বিন্দুতে ছেদ করে। কয়টা? দুইটা। কথা বুঝে গেছে? তারপরে যদি যাও, এই ও আর লম্ব কার উপর? পিকিউ। পিকিউ সমান সমান কত দেয়া আছে? 10 সেন্টিমিটার। তাহলে কিউ আর এর মান কত? ও আরটা কার উপরে লম্ব? পিকিউ। তাহলে এখন পিকিউ কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে না? কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে পুরাটার দৈর্ঘ্য ছিল 10, তাহলে অর্ধেক হবে কি? 5 সেন্টিমিটার। কত? 5 সেন্টিমিটার। কথা বুঝছো? কিউ আর মানে কি? 5, পি আর মানে কত? 5। তারপরে যদি যাও, নিচের চিত্রে ওসি লম্ব কার উপর? এ বি এর উপর। এসি ও বিসি এর সম্পর্ক বলো। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যারে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসি সমান সমান কি? বিসি হয়ে যাব। অ্যান্সার কত? এসি সমান সমান বিসি হয়ে যাবে। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? আমরা যদি পরের প্রশ্নে যাই, বৃত্তের বৃহত্তম জ্যারে কি বলে? ব্যাস বলে। বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। কুমিল্লা বোর্ড। তারপরে যাও, এই পাশের বৃত্তটির কেন্দ্র ব্যাস কত বলো? তাহলে কেন্দ্রগামী জ্যাটারে কি বলা হয়? ব্যাস বলে না? তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে এবি। কত? ব্যাস হবে এবি। বুঝছো মিরাজ? তারপরে কি আছে বলো? বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কোন বিন্দুগামী? যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক সব সময় কি হবে? কেন্দ্রগামী হবে। তার মানে এরকম একটা জ্যা আছে, লম্ব দ্বিখণ্ডক মানে কি? এই জ্যাটারে সমদ্বিখণ্ডিত করবা লম্বভাবে। এরকমভাবে যদি লম্ব দ্বিখণ্ডিত করো, তাহলে এটা অবশ্যই কোন দিক দিয়ে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। কথা বুঝছো? একটা জ্যায়ের উপরে যদি লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করো, সেই রেখাটা কোন দিক দিয়ে যাবে? কেন্দ্রগামী। এটা সত্য। ব্যাস ব্যাসার্ধের অর্ধেক। মিছা কথা বলছে কে? কার? ব্যাস বড়, ব্যাসার্ধ ছোট। আর ব্যাসার্ধরে দ্বিগুণ করলে কি পাওয়া যায়? ব্যাস পাওয়া যায় না? তাহলে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হলে সত্য ছিল। তারপরে কি আছে? কোন ছেদক বৃত্তকে দুইটির বেশি বিন্দুতে ছেদ করতে পারে না। সত্য। একটা বৃত্তে একটা সরল রেখা কি দুইটা বিন্দুতে ছেদ করে না? বর্ণ যে বলে দিলাম এটাই। একটা বৃত্তের 1 নাম্বার, তাহলে এটাও সত্য। 1 আর 3 হবে তোমার অ্যান্সার। 1 নাম্বারটা কি বুঝুনি বলো? কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক মানে কি? জ্যাটাকে তুমি সমদ্বিখণ্ডিত করবা লম্বভাবে। আমরা সমদ্বিখণ্ডিত করার জন্য কি এই পাশে একটা যে কোনো ব্যাসার্ধে বৃত্তচাপাকে এই প্রান্তে কাটাটাকে রেখে বিপরীত প্রান্তে কি আরেকটা। তুমি যদি অনুরূপভাবে এই দিক থেকে সেম ব্যাসার্ধ নিয়ে এটার উপরে বৃত্তচাপ, এটার উপরে বৃত্তচাপ আঁকো, তাহলে এই দুইটা বিন্দুগামী রেখাটাকে আমরা কি বলি? লম্ব দ্বিখণ্ডক রেখা না? আর এই রেখাটা সব সময় কেন্দ্র দিয়ে যাবে সকল বিদিয়া জ্যায়ের ক্ষেত্রে। কোন দিক দিয়ে যাবে? সকল জ্যায়ের ক্ষেত্রে সেটা কেন্দ্র দিয়ে যাবে। বলো। ও এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এম কার উপরে লম্ব? এ বি এর উপর লম্ব। কার উপর? এ বি এর উপর লম্ব।
তাহলে বলো এখন কি কি কেস ঘটতে পারে? এম সমান সমান কি বিএম হয়ে যেতে পারে। বৃত্তটির ব্যাস এবি, মিছা কথা, ও কই আর এটা কই। তারপরে কি কোণ ও এম এ সমান সমান ও এম বি কত ডিগ্রি? 1 সমকোণ। এম সমান সমান কি বিএম, তার মানে অ্যান্সার কত? 2 আর 3। কত? 2 আর 3। এই তারপরে কি আছে দেখো, ও এম লম্ব কার উপরে আব্বু? তোমরা অ্যান্সার করবে, দ্রুত করো। কোনটা কোনটা সত্য? 2 আর 3 1 নাম্বার সত্য না। ও এম সমান সমান ও বি কখনোই না। ও এম মানে কি? এটার দূরত্ব বোঝায় না। আর ও বি মানে কোনটা বোঝায়? এই বৃত্তের ব্যাসার্ধ বোঝায়। ব্যাসার্ধ আর এই লম্ব দূরত্ব তো সমান হইতে পারে না। যদি সমান তখনই হইতো যদি এটা যেটা কেন্দ্র দিয়ে যেত। দূরত্ব কখনোই লম্ব দূরত্ব সমান হবে না। তারপর যাও, বৃত্তের ব্যাস হলো, ব্যাসের বৈশিষ্ট্য কি বলো? বৃত্তের বৃহত্তম জ্যা। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। ব্যাসার্ধের দ্বিগুণ, কেন্দ্রগামী রেখাংশ নয়। মিথ্যা, কারণ বৃত্তের ব্যাস হচ্ছে কেন্দ্রগামী রেখাংশ, তাই না? তাহলে অ্যান্সার হবে কোনটা? 1 আর 2। কোনটা? 1 আর 2। বুঝছো সবাই? আচ্ছা পরেরটা যাও। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এম কার উপর লম্ব বলো তো আব্বু? সিডি এর উপর লম্ব। তাহলে এই টাইপের যা আসুক পারবে না। কি সত্য বলো? 1 নাম্বারটা সত্য, কেন্দ্রগামী যে না। তাহলে বাকি দুইটা অটোমেটিক সত্য হয়ে যাব। কি হবে? 2 আর 3। পরেরটা কি আছে বলো? ছোট বৃত্তের কি ছোট? ছোট বৃত্তের ব্যাস ছোট, ব্যাসার্ধ বড়। মিছা কথা। পরিধি ছোট। ছোট বৃত্তের সব কিছুই ছোট, মনে থাকবে। তাহলে অ্যান্সার কত? 1 আর 3। 1 আর 3। কথা বুঝে গেছে কিনা? তারপরে যাবা, ব্যাসে বৃত্তের ব্যাস কি বলো? ক্ষুদ্রতম জ্যাক। সত্য? মিছা কথা আছে। তাহলে অটোমেটিক কি বাকি দুইটা সত্য। কত কত? 2 আর 3। কারণ বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস না, ও কয়ে দিছে ক্ষুদ্রতম জ্যাক। মিছা কথা, তার মানে কি বাকিটি অটোমেটিক সত্য হয়ে যাব। কথা বুঝছো? তারপরে যাবা, ও এম, এগুলো সব বোর্ডে আসে ম্যান, ভালো মতো মনোযোগ দাও। ও এম কার উপর লম্ব? এ বি এর উপর লম্ব। তাহলে কি হবে সমান বলো? তোমরা বলো দ্রুত। এম সমান সমান বিএম হবে, কারণ কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। 2 নাম্বারটা সত্য। ও এম সমান সমান ও বি এম, কারণ কি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? তাহলে এই কোণ আর এই কোণটা কি হবে? সমান হবে। সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, কারণ এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তার মানে এই দুইটা বাহু সমান, মানে এই কোণ আর এই কোণ সমান। তারপরে যাবা, ও এম সমান সমান কি? এম। মিছা কথা, তার মানে অ্যান্সার হবে কোনটা? 1 আর 2। কত? 1 আর 2। কথা বুঝে গেছে? ক্লিয়ার কি নাববো? আমি যদি পরের প্রশ্নে যাই, এম সমান্তরাল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে অনেকগুলো এই টাইপের ম্যাথ আছে, দেখবা। এ বি সমান্তরাল কার? সিডি। ও এম সমান সমান কত? এম বি। ও এমটা কার সমান? ও এমটা এম বি এর সমান। এখন বলছে এ ও সি সমান সমান কত? খেয়াল করো, এই এটা কি ও এম, এই লম্ব আঁকছো না এটার উপরে? এটাকে দুইটা পদ্ধতিতে তুমি করতে পারবে। এ ও সি মানে কি? এ কোণটাকে বোঝায়। হ্যাঁ মনোযোগ দিবা। এটা বের করার জন্য সবার প্রথমেই খেয়াল করো, আমাদের জানা আছে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই বাহুটা দেখো তো, এই কোণটা কত? 90 ডিগ্রি না? এখন তুমি যদি যাও এই ত্রিভুজটার মধ্যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 45, এটাও কত হবে? 45। কারণ এটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ।
কথা বুঝছো? তাহলে এখন এটা যদি 45 হয়, এই পাশের এই কোণটা কত? 45 ডিগ্রি না? কত ডিগ্রি? আবার এটা কত হবে? 45 ডিগ্রি। তাহলে এখন এখানে দুইটা পদ্ধতিতে তুমি করতে পারো, এই রেখা আর এই রেখাটা সমান্তরাল। এটা কি তাদের ছেদক না? এটা কি তাদের ছেদক? আর ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণ দুইটা কি হয়? সমান হয়। এদেরকে কি কোণ বলে? একান্তর কোণ বলে। তাহলে এটা 45 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হতে পারে, তুমি যখন এগুলোকে এই তিনটা কোণ যোগ করলে কত? 180 না? তাই তোমার জানা আছে এটা 45, এই কোণটা কত বলো? এটা 90 দেওয়া আছে, এই পাশেরটা 45, এই পাশেরটা কত? 45 না? 45 45 কত হয়? 90। তাহলে খেয়াল করো, এইটুকু কোণের মান 90, আবার এই পাশে এটাও কি 90 না? কারণ এই দুইটা জ্যা যদি সমান্তরাল হয়, এটা 90 হলে এই পাশের কোণটা কত ডিগ্রি? এই পাশের কোণটা 90 ডিগ্রি। তাহলে এখন এই কোণটা যদি 45 হয়, বাকি কোণটা কত হবে? 45 ডিগ্রি হবে না? হবে কি না? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু তৃতীয় বাহুর সাথে সমান কোণ তৈরি করে। এখানে যখনই বলছে এবি আর সিডি সমান্তরাল, ওএম আর এমবি সমান, তার মানে এটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। এই কোণটা যতটুকু, এই পাশে কোণটাও কি ততটুকু। তাহলে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে বাকি দুইটা কোণের মান কত ডিগ্রি? 45 ডিগ্রি। মনে রাখবো অলওয়েজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে বাকি দুইটা কোণে কত করে হবে? 45 ডিগ্রি করে। তাহলে এখন এখানে জাস্ট একান্তর কোণের লজিকটা অ্যাপ্লাই করবা, খুব সহজে অ্যান্সার বের হয়ে আসবে। কথা বুঝছো কিনা? ক্লিয়ার? অল ক্লিয়ার? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বলো কি কি সত্য? সিডিটার নাম কি? কেন্দ্রগামী যে মানে ব্যাস, এটা মিছা কথা। ও এ সমান সমান কি? ওসি। ও এটা কি? ব্যাসার্ধ। ওসিটাও কি? ব্যাসার্ধ। এবি ইজ লেস দেন কি? সিডি। এবিটা কেন্দ্র ব্যাস ভিন্ন যে, সিডিটা কি ব্যাস না? তাহলে ব্যাস ভিন্ন যে সবসময় ব্যাসের থেকে কি হবে? ছোট হবে। কি হবে? ছোট হবে। তারপরে যাও, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওইটা কার উপরে লম্ব? এ বি এর উপর। ওইটা এ বি এর উপর লম্ব। এখন বলছে কোণ ও ইয়ে কত বল? 90 ডিগ্রি। তারপরে কি আছে? বৃত্তটির ব্যাসার্ধ কত? ও এ ও বি, যে কোনো একটা। এ ও ব্যাসার্ধ, বি ও ব্যাসার্ধ, এ বিটা কি? এ বিটা ব্যাস ভিন্ন যে। তাহলে অ্যান্সার হবে কোনটা? 1 আর 2। তারপরে যদি যাও, এটা ইম্পর্টেন্ট করো, ও এ মানে 13 দেয়া আছে। তাহলে কালকে দেখাইছিলাম বিভিন্ন পরিমাপের ত্রিভুজগুলো কেমন হয়, সমকোণী ত্রিভুজ। ও সি ইকালটা কত? 5। তাহলে একটা সমকোণী ত্রিভুজের যখন দেখবা বাহুগুলোর অনুপাত 5 12 হলে অতিভুজ কত হয়? 13। এটা মনে রাখবে, অনেকবার কাজে লাগবে। এটা অতিভুজ। কথা বুঝছো? এটা কি ভূমি আর এটার নাম লম্ব। যে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত দেখে তুমি বলে দিতে পারবা অতিভুজ কত। যখন ভূমি 5 লম্ব 12 হয়, অতিভুজ কত হয়? 13। যখন 3 হয় ভূমি, লম্ব হয় 4, অতিভুজ কত হয়? 5। কথা বুঝছো? এগুলো অনুপাত মনে রাখবে। এটা গুণিতক যতগুলো আছে সবাই কি দিবে? তোমাকে সমকোণী ত্রিভুজ দিবে। যদি একটা ত্রিভুজের দুইটা বাহুর সমান হয়, তখন সেটার অতিভুজ হয় a√2। কত? a√2। কথা বুঝছো? এখানে খেয়াল করো তো, অতিভুজ পেয়েছো কত? 13। একটা দেয়া আছে 5, তাহলে আরেকটা কত হবে? 12। কত? অথবা পিথাগোরাস সূত্র ব্যবহার করে বের করে নিয়ে আসতে পারো। এগুলো মনে রাখলে তোমার জন্য সুবিধা হবে, বারবার ঘুরে ফিরে এই 3টা থেকে আসবে। কথা বুঝছো কিনা? তাহলে সেজন্য ভূমি কত, লম্ব কত, অতিভুজ কত মনে রাখবা। 5 12 13, 3 4 হলে অতিভুজ কত? 5। আর এটা যদি দাও 6 8, তাহলে এটা দ্বিগুণ কত? 10। দ্বিগুণ করে 3 গুণ করে যে কোনো গুণ করে তোমারে কি ত্রিভুজগুলো দিয়ে দিতে পারে। কথা বুঝছো? তাহলে এখন খেয়াল করো তো আব্বু, এইটুকু যদি 12 হয়, এইটুকু কত? 12 না?
তাহলে 12 আর 12 যোগ করলে কত? 24 হবে এ বি এর দৈর্ঘ্য। কার? এ বি এর দৈর্ঘ্য। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমরা পরেরটায় যাই। দেখো এই চিত্রটার মধ্যে ও এ সমান সমান কত? 13। ওসি সমান সমান কত? 5। তাহলে এটা কত হবে? 12। এখন তোমাকে বলছে কোণ ও এ বি সমান সমান 60 ডিগ্রি হলে এ ও বি এর মান বের করতে। এ ও বি মানে কি? এটা না? তাহলে খেয়াল করো, এটা 60 হলে এটা কত হবে? 60, কারণ এই বড় ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? তাহলে এটা 60 হলে এই পাশের এটা কত হবে? 60 ডিগ্রি, তাই না? তাহলে এখন এই বড় ত্রিভুজের মধ্যে এই কোণটাকে চাইছে, তাহলে এই কোণটা কার সমান হবে? 180 থেকে 120 বাদ দিয়ে দিবা। 3 কোণের যোগফল কত? 180 না? তাহলে 180 থেকে যদি আমি 60 আর 60 যোগ করে বাদ দিই, কত বাদ দিব? 120। তার মানে অ্যান্সার হবে কত? 60 ডিগ্রি। অ্যান্সার কত? 60 ডিগ্রি। আর তিনটা কোণ যদি সমান হয় তাহলে এ ও বি ত্রিভুজটা কি ধরনের? সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, তিনটা কোণ সমান। প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি না? তাহলে সেই অনুযায়ী কি অ্যান্সার হবে? এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। বুঝেছো সবাই? তাহলে এই কয়েকটা তোমরা করে কমেন্টে জানাই দিবা, এই 2-3টা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ প্রতিনিয়তই দেখা হবে রাকিস ম্যাথ একাডেমির ইউটিউব এবং ফেসবুক পেজে।